আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি। সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক নেতিবাচক ধারা, নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে। আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি। সময় যত গড়াচ্ছে আমাদের কাছে এই নির্বাচনের ভয়াবহ কিছু চিত্র উঠে আসছে, যে চরম ভাবে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো, জনগণকে নিয়ে যে তামাশাটা করা হলো। আমার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা এই বিষয়টিকে কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না। বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন, কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ, কষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, যেটা অবাস্তব। আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর কষামাজা করা হয়েছে, কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। বাংলাদেশে যে মামুনুল হক সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তি হেরে যান, এর দ্বারা প্রমাণ হবে বাংলাদেশের কোনো আলেম আর পাশ করার কোনো সুযোগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, ভোট চোরকে আমরা প্রধানমন্ত্রী মানি না, এটা কি বললেন মামুনুল হক সাহেব? দর্শক শ্রোতা, তাহলে কি তারেক রহমান ভোট চুরি করেছে? দর্শক শ্রোতা, এটা কি বললেন, যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। 11 দলীয় জোট সমর্থিত 26 জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা। তার মধ্যে অন্যতম একটি আসন ছিল আমার ঢাকা 13-186 নম্বর আসন, যেটি এই আসনটি আপনাদের অনেকেরই, যারা দেশ জাতি এবং ইসলামকে ভালোবাসেন, আপনাদের অনেকেরই একটা আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল। সারাদিন আপনারা সকলে এটা নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ছিলেন, এবং সকল উদ্বেগ উৎকণ্ঠার পর অনেক নাটকীয়তার শেষ পর্যন্ত রাত গভীরে আমাদেরকে এই আসনে পরাজিত ঘোষণা করা হয়। আমরা বর্তমান এই রাজনীতিতে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি। সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক একটি নেতিবাচক ধারা, নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে। আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি। নির্বাচনে পরাজয়কে আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করা, সম্পূর্ণ ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা নির্বাচনকে ফেস করেছি, এবং আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের পক্ষ থেকে সেই ধরনের বক্তব্য মিডিয়াতেও এসেছে। সময় যত গড়াচ্ছে আমাদের কাছে এই নির্বাচনের ভয়াবহ কিছু চিত্র উঠে আসছে, যার কারণে আমরা দেশের স্বার্থে এবং দেশের নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার স্বার্থে, দেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিল, মানুষের যে আবেগ এবং উচ্ছ্বাস, তাদের মতামতের ভিত্তিতে তাদের জনপ্রতিনিধি নিযুক্ত হবে, সেই আবেগের প্রতি যে চরমভাবে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো, জনগণকে নিয়ে যে তামাশাটা করা হলো অনেক জায়গাতেই, আমরা সেটার বিষয়ে কিছু তথ্য এবং কিছু বক্তব্য তুলে ধরে পারছি না। আপনারা সকলেই গণমাধ্যম সূত্রে ইতিমধ্যে জেনেছেন যে গত রাত্রেই আমি এই বিষয়টি নিয়ে, বিশেষ করে আমার ঢাকা 13 আসনের সুনির্দিষ্ট সমস্যাগুলোর অভিযোগ নিয়ে আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম। রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। রিটার্নিং কর্মকর্তা আমাকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে কথা বলতে বলেন। আমি তার রেফারেন্সে নির্বাচন কমিশন সচিবের সাথে কথা বলি, কিন্তু নির্বাচন কমিশন সচিব এই ব্যাপারে তার কোনো এখতিয়ার নাই মর্মে ব্যক্ত করেন। কাজেই এখন সার কথা দাঁড়ায় যে দায় দায়িত্ব কেউই নিচ্ছে না, নির্বাচন কমিশনও নিচ্ছে না এবং রিটার্নিং কর্মকর্তাও নিচ্ছে না। প্রশ্ন হলো, তাহলে আমাদের জনগণের ভোটাধিকারের কি হবে? মানুষের ভোটাধিকার নিয়ে যে এত আন্দোলন, এত সংগ্রাম, এত লড়াই, এত যুদ্ধ, তো তার কি হলো, তার কি হবে? এই বিষয়গুলি আজ তীব্রভাবে প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। কাজেই এই বিষয়টি আমরা যতটা সহজেই এটাকে আমরা উপেক্ষা করতে চেয়েছিলাম, পরিস্থিতির বাস্তবতা আমাদেরকে সেভাবে উপেক্ষা করতে দিচ্ছে না। হাজারো মানুষের চোখের অশ্রু, অসংখ্য অগণিত মানুষের কলিজা ছেঁড়া তাদের কান্না, আর্তনাদ আমাদেরকে এই বিষয়ে আরও কিছু পদক্ষেপ নিতে বাধ্য করছে। তো ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলি নিয়ে কাজ করছি। আমাদের
যারা এই বিষয়ে দক্ষ রয়েছেন, এক্সপার্ট রয়েছেন, সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন যে এখানে আমাদের কি কি করণীয় আছে। আমরা যেটা গতকালকে অভিযোগ দায়ের করেছি এবং পরিষ্কার বলেছি যে এক দেশে একই শহরে দুই আইন এটা কোনোভাবেই চলতে পারে না। ঢাকা 8 আসনে এক আইন চলবে, ঢাকা 13 আসনে আরেক আইন চলবে। ঢাকা 8 আসনে যেই গ্রাউন্ডে মির্জা আব্বাস সাহেবের ব্যালটগুলো বৈধ বলে ওনার পক্ষের বলে গণ্য হবে, একই গ্রাউন্ডে ঢাকা 13 আসনে মামুনুল হকের ব্যালটগুলো অবৈধ বাতিল বলে গণ্য হবে। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত মানতে তো আমরা কোনোভাবেই প্রস্তুত না এবং এটা সম্ভব নয় আমাদের পক্ষে মেনে নেওয়া। এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরেও রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিব মহোদয় তারা পরস্পরের দিকে তারা পরিস্থিতি ঠেলে দিচ্ছেন, দায় দায়িত্ব কেউ নিচ্ছেন না। কিন্তু এর মধ্য দিয়েই আবার রিটার্নিং কর্মকর্তা আমার আসনে প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছেন। তো এটা তো জনগণের ভোটাধিকার নিয়ে সির্ফ তামাশা করা ছাড়া আর কিছুই না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে আমরা যাবতীয় প্রক্রিয়া অবলম্বন করছি। এই সময়টা আমরা খুব তাড়াতাড়ি সমস্ত ডকুমেন্টস এবং মাঠ পর্যায় থেকে সকল তথ্যগুলো সংগ্রহ করছি। এই সংগ্রহ করতে আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে। কালকে সকলেই ক্লান্ত, শ্রান্ত, বিধ্বস্ত অবস্থায় যার যার জায়গায় রয়েছে। ইতিমধ্যে আমরা তাদের সকলের সাথে কথাবার্তা বলে আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোকে প্রমাণ সাপেক্ষে, প্রমাণ সহ উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছি এবং তারপরে আমরা আইনগত সহ আমাদের সকল পর্যায়ের করণীয়গুলো আমরা করবো ইনশাল্লাহ। এবং সেটা নিয়ে বিভিন্ন পরিসরে আমাদের এখানে নির্বাচন কমিটি ছিল, নির্বাচন পরিচালনা কমিটি, সেখানে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আমাদের প্রস্তুতি পর্ব চলছে। আমরা আইনজীবীদের সাথে মত বিনিময় করেছি। এখন আমরা আমাদের সাংগঠনিক ফোরামে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং জোটের যৌথ বৈঠকেও আজকেই এই বিষয়গুলি আলোচনা হয়ে আমি আশা করছি যে রাতের মধ্যে আমরা কোনো একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারবো ইনশাল্লাহ। আমাদের যারা ভালোবেসেছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন, যারা বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছেন এবং আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, বিশেষ করে ঢাকা 13 আসনের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা এই বিষয়টিকে কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না। এটি আমাদের দেশ, জাতি এবং রাজনীতির যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটাকে অব্যাহত রাখার স্বার্থেই, নিষ্কলুষ রাখার স্বার্থেই এই বিষয়গুলিকে ইগনোর করা কোনোভাবেই সম্ভব না। কাজে আমরা সর্বোচ্চ পদক্ষেপটাই এক্ষেত্রে আমাদেরকে নিতে হবে। সেজন্য যদি নির্বাচন কমিশন বা সরকার সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে উদ্ভূত পরিস্থিতির জন্য তারা দায়ী থাকবে। সেই জন্য আমি আমার সকল শুভানুদ্দায়ী কর্মী সমর্থক সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন। যে কোনো পরিস্থিতি আসবে, প্রয়োজনে যদি আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হয় ইনশাল্লাহ আমরা সেই কঠোর পদক্ষেপ নিতেও কুণ্ঠিত হব না। এটা আমাদের প্রত্যয়, এটা আমাদের মনোভাব। এই মুহূর্তে আমি এতটুকু বলছি যে আমরা এটা নিয়ে চিন্তা করছি এবং ইতিমধ্যে কয়েকটা স্তরে, কয়েক ফোরামে আমরা আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এখন অবশিষ্ট ফোরামগুলিতে আলোচনা করে সকলের মতামত এবং সকলের বক্তব্য নিয়েই আমরা চূড়ান্ত আমাদের কর্মসূচি অথবা চূড়ান্ত পদক্ষেপের দিকে আমরা অগ্রসর হব এবং সেটা ইনশাল্লাহ আজকালের মধ্যেই। তো আপনারা বিষয়গুলিকে নিজেদের আলোচনার মধ্যে রাখুন। যেই পয়েন্টগুলো আমি গতকালকেও বলেছি নির্বাচন কমিশনে গিয়ে মিডিয়ার সামনে, যে একটি হলো যে একই ধরনের ব্যালট আমাদের আসনে যেগুলো বাতিল বলে গণ্য হয়েছে ঢাকা 8 আসনে, একই সেম ধরনের বিষয় সেখানে গ্রহণযোগ্য হয়েছে। তো এই ধরনের দ্বৈত নীতি কোনোভাবেই আমরা মানতে পারি না। এরকম বৈষম্যমূলক ব্যবস্থা মির্জা আব্বাস সাহেব যেই কারণে ওনার ভোট গণ্য হবে, মামুনুল হকের ভোট সেই কারণে গণ্য হবে না কেন, এর জবাবদিহিতা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে জাতির সামনে করতেই হবে এবং সেই জবাব আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। সেজন্য আমাদেরকে যদি ওনারা কঠোর হতে বাধ্য করেন তাহলে আমাদের পক্ষে তো কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা চাই না দেশের মধ্যে কোনো ধরনের এই মুহূর্তে কোনো অস্থিতিশীলতা অথবা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হোক। এই জন্য আমরা গতকালকে তাৎক্ষণিক বলেছি, আজও বলছি এবং আমরা লিখিত সকল প্রমাণাদি সহ তাদের কাছে এই বিষয়গুলো সাবমিট করব। এরপরেও যদি তারা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে গড়িমসি করে তখন আমাদের যা করার আমরা ইনশাল্লাহ সেটাই করব। আমাদের সকল সমর্থক, ভালোবাসার মানুষ, দেশপ্রেমিক জনতা, ইসলামী জনতা, আপনাদের সকলকে সেটার জন্য পরিপূর্ণভাবে প্রিপেয়ার থাকার আমি আহ্বান জানাচ্ছি। আজকে বক্তব্য পর্যন্ত। আমি আবার পরবর্তী
যে আমাদের সিদ্ধান্তটা কি নিলাম, কি ধরনের কর্মসূচি বা কি ধরনের উদ্যোগের চিন্তা করব, সেটা আমি আপনাদের সকলকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেই সাথে গতকালকে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন আমাদের নেতাকর্মী আহত হয়েছেন, ইনজুর্ড হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের সবাইকে আমি দেখতে গিয়েছিলাম। আল্লাহ যেন তাদের সকলকে সুস্থতা দান করেন এবং বাংলাদেশটা যেন বেশি শক্তি, আধিপত্যবাদী শক্তি, সন্ত্রাসী গোষ্ঠী এবং সকল ধরনের দুর্নীতি, লুটপাটের হাত থেকে আল্লাহ যেন আমাদের দেশটাকে রক্ষা করেন। নির্বাচন মানে হার জিতের ব্যাপার থাকবে, স্বাভাবিক। সেই হার জিতটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে কারো সেখানে বড় কোনো আপত্তি থাকে না, সবাই সাধারণত মেনে নেয়। কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা ইরেগুলারিটিস হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে। বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন, কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ, কষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, যেটা অবাস্তব। আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর কষামাজা করা হয়েছে। কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে, সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী দেশবাসী, বিশ্ববাসী, আপনারাও। আমরা জেনেছি আপনাদের কারণে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব, নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে। স্ব আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। না করলে দায় তাদেরকে নিতে হবে। আমরা এখনো বলবো, দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের ঐক্য চাই। আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয়। এখানে কেউ মালিক নয়, বাকিরা তাদের অধীনস্থ নয়। এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা ভোগ করবেন। অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক, কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব, আমরা থামবো না ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেব না। দেশের জনগণের, ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না, ফেসিবাদ দেশবাসীর বিরুদ্ধে। সম্মানিত বন্ধুগণ, আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক, নতুন ধারার সুস্থ রাজনীতি চালু হোক। এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ জাতি দেখতেও চায় না, সহ্যও করবে না। আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের উপরে এই আমানত রেখেছে, আমরা কথা দিচ্ছি, আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন। আমরা গতকালকেই বলেছিলাম, আমাদের ভদ্রতাকে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন। এটা আমাদের দুর্বলতা নয়, এটা ছিল আমাদের উদারতা। উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে। আমরা বিনয়ের সাথে বলবো, এই সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন, এখন, রাইট না। আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই। নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে, কমান্ড আছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এটার প্রতিকার চাই। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে। আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম, দুর্নীতি, মাসুল পাওয়ার, কালো টাকা যাই হয়েছে,
এটার প্রতিকার আমরা কিভাবে চাইব? নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন। ও ঋণ খেলাফি, তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো, আরপিও যেটা খাবার করে না, এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন, তারপরে আপনারা আগান। দ্রুত সুরাহা করলে দ্রুত গাইতে পারবেন, কোনো সমস্যা নাই, আমরা সহযোগিতা করব, কিন্তু এর সুরাহা হওয়া উচিত। আমরা এটাও লক্ষ্য করছি, আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না, কোনো কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি। এটা মনে রাখবেন, কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই 26 আমাদেরকে এনে দিয়েছে। 24-এর আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না। আমরা অনুরোধ করব 24-এর আকাঙ্ক্ষাকে যেন ধারণ করা হয়। এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য। সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে, অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না। পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট। নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট। গণভোটে হা বিজয়ী হয়েছে, এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব। তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কেউ যদি এড়িয়ে চলতে চান, আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না, আমরা আমাদের দায়িত্ব পালন করব। বন্ধুগণ, যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। কিন্তু হাস্যস্কর, এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না। ভোট কেড়ে নেওয়া, তারপরে রেজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা, এখন আবার সেই সিটগুলোর বিরুদ্ধে অনেকে নতুন কসরত শুরু করেছেন। কি চাচ্ছেন আপনারা? জাতির সামনে পরিষ্কার করে বলে দেন। এই প্রক্রিয়া যদি বন্ধ না হয়, তাহলে আমাদের কি করার থাকবে? যারা এই ধরনের কাজ করবেন, দায় তাদেরকে নিতে হবে। আমরা আবারও বলবো, দেশকে ভালোবাসি, আমরা ইতিবাচক ধারার রাজনীতি চাই। আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত না করেন, বঞ্চিত করলে দায় তাদের। জামাত ইসলামের নজিরবিহীন বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিভাবে অতি সূক্ষ্ম এবং ভয়ানক কারচুপি করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, রেজাল্ট টেম্পারিং করা হয়েছে, আমাদের কাছে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকার আসনগুলোতে, ঢাকায় গুরুত্বপূর্ণ ইনক্লুডিং তারেক রহমানের আসন সহ সব আসনে জামাত জিতেছে, কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ ট্রু। প্রত্যক্ষদর্শী অনেকের। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।